প্রিয় দর্শক, ছোট্ট একটি কথা বলি আপনাদের। পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসা কেন্দ্র আর থানা পুলিশ সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা এবং সেখানে গেলেই মানুষ নিরাপদ বোধ করে। আমাদের দেশের পরিস্থিতি একেবারেই ভিন্ন, অন্য রকমের। সময় পেলে আজকের অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের আজকের এই সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে প্রিয় অতিথির পরিচয়টা তুলে ধরি। হাসান মামুন, দেশের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট। স্বাগত আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো ফিলিস্তিন নিয়ে একটি বড় রিপোর্ট এবং হেডলাইন করা হয়েছে, ফিলিস্তিনকে শক্তিধর পশ্চিমাদের স্বীকৃতি, তবু চলছে জাতিগত নিধন। দৈনিক যুগান্তর, রাবিতে কমপ্লিট শাটডাউন, পিছিয়ে গেল রাকসু নির্বাচন। দৈনিক সমকাল, জরুরি হাসপাতালে 518 জরুরি চিকিৎসা যন্ত্র বিকল, নানা ঘটনার পর রাকসুর ভোট পেছালো 20 দিন। কালের কণ্ঠের শিরোনাম, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বাড়ছে, স্বাগত জানালো বাংলাদেশ। মানব জমিনের শিরোনাম, রপ্তানি আয়ের 1000 কোটি টাকা গায়েব, ডক্টর ইউনূসকে সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ। বাংলাদেশ প্রতিদিন, নিউ ইয়র্কে তীব্র উত্তেজনা, ফিলিস্তিন ইতিহাসের নতুন অধ্যায়। আমার দেশ জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন আওয়ামী তাণ্ডব, পেছালো রাকসুর ভোট, নতুন তারিখ 16 অক্টোবর। আমাদের সময়, কমছে দেশের কৃষিজীবী, হুমকিতে খাদ্য নিরাপত্তা। কৃষি জমি কমছে, দেশের কৃষি জমি হুমকিতে খাদ্য নিরাপত্তা। সময়ের আলো শিরোনাম, হাসিনার উচ্চাভিলাষ এখন ব্যবসায়ীদের গলার কাটা। দৈনিক ইনকিলাব, চরম দুর্ভোগের রাজধানী, সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি। দৈনিক দিনকাল, হাসিনার নামে 3টি লকার, পরিবারের অ্যাকাউন্টে 635 কোটি টাকা অবরুদ্ধ। রূপালী বাংলাদেশ, হাঁটু থেকে কোমর সমান পানিতে, দুর্ভোগ চরমে, 7 সকালে রাজধানীতে টানা বৃষ্টি। মামুন, এই শিরোনামটা পড়ে ওই আসমানি কবিতা পড়েছিলাম আর কি। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। আমরা সময় পেলে হয়তো আলোচনা করব, কিন্তু তার আগে শুরুতেই যে প্রসঙ্গটি তুলেছিলাম, যে পৃথিবীর দেশে দেশে আপনি যদি আপনার অসুখ হয়, আপনি স্বাস্থ্য সমস্যায় পড়েন, হাসপাতালে যাবেন, আপনি নির্ভর। থানা পুলিশের কাছে যাবেন, আপনি নির্ভর। আমাদের দেশে একেবারে উল্টো। দৈনিক সমকালের শিরোনাম হয়েছে, সরকারি হাসপাতালের 518 জরুরি চিকিৎসা কেন্দ্র যন্ত্র বিকল। তাহলে 518 যন্ত্র যদি বিকল হয়, এবং এখানে যদি পড়ে শোনায় আপনাকে, এমআরআই, সিটি স্ক্যান, ক্যাথল্যাব ভারী যন্ত্র হলো 49টি, অপারেশন থিয়েটার ব্যবহৃত যন্ত্র 102টি, লাইফ সাপোর্ট ব্যবহৃত যন্ত্র 135টি। এরকম মানে লাইফ সাপোর্টের 135টি যন্ত্র যদি বিকল হয়, তাহলে আমি সেবা পাবো কি করে? কি মনে হয় আপনার? রেজা ভাই, ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি নিউজটা পড়ছিলাম, ওই জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট যেটা রাজধানীতে, সেখানে রেডিওথেরাপির যন্ত্র 8টা আছে, 6টাই বিকল। 2টা মানে চলছে খুঁড়িয়ে। হ্যাঁ, এবং রোগীরা লাইন দিয়ে আছে, ফিরে যাচ্ছে। আজকে কিন্তু আরেকটা নিউজ আছে একটা সংবাদপত্রে, যে কীটনাশকের ব্যবহার কৃষিতে বাড়ার কারণে কৃষকদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বাড়ছে, ঘরে ঘরে ক্যান্সার। তার মানে আমরা ভবিষ্যৎটা ভাবি না। খুবই উদ্বেগজনক। কৃষি জমির পরিমাণ কমছে, কীটনাশকের ব্যবহার বাড়ছে, এবং কৃষকদের মধ্যে ক্যান্সারের প্রবণতা বাড়ছে। তো তারাই কিন্তু এইসব সরকারি হাসপাতালে আসে, কারণ তারা তো নিম্ন আয়ের মানুষ, এবং তারা উৎপাদিত কৃষিপণ্যের ভালো দাম পায় না। সেই ব্যবস্থা আমরা করতে পারিনি। তো এই ক্যান্সার হসপিটালে প্লাস হচ্ছে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালেরও 3টা যন্ত্রের বোধহয় 2টাই বিকল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও একই অবস্থা। মানে রোগ পরীক্ষার যন্ত্র, রোগ চিকিৎসার যন্ত্র, অপারেশনের যন্ত্র প্রায় 5 শতাধিক হচ্ছে বিকল, এবং এগুলো মেরামতের যে প্রক্রিয়া সেটা খুবই জটিল, নিউজে আছে। তারপর চুক্তিতে অস্পষ্টতা আছে, যেসব কোম্পানি থেকে এসব নেওয়া হয়, তো এগুলোর পারচেজ নিয়ে তো প্রশ্ন আছে। আমাদের সরকারি কেনাকাটার সব ক্ষেত্রেই কিন্তু দুর্নীতির অভিযোগ আছে। তারপর উপযুক্ত যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে যে আমাদের
অদক্ষতা এবং দুর্নীতি দুটোই আছে। রক্ষণাবেক্ষণ, মেরামত, বলা হয় যে আমাদের নির্মাণ খারাপ, আমাদের রক্ষণাবেক্ষণ আরো খারাপ, আমাদের মেরামত আরো খারাপ। এটা রাস্তা থেকে নিয়ে খারাপ। তো এটা ওই সড়ক নির্মাণ থেকে, সেতু নির্মাণ থেকে নিয়ে এই সব জায়গায় পারচেজের ক্ষেত্রে একই প্রক্রিয়া। তো হাসপাতালে যদি এই অবস্থা হয়, সরকারি হাসপাতাল, আমাদের সরকারি হাসপাতাল চিকিৎসা কেন্দ্র কিন্তু যথেষ্ট না জনসংখ্যার অনুপাতে। এর মধ্যে আবার যদি চিকিৎসার পরিস্থিতিটা এরকম হয় তাহলে সেটা খুবই উদ্বেগজনক। ওই জন্য বোধহয় আমাদের দেশে এরকম নিউজও হয়, চিকিৎসার্থে, উন্নত চিকিৎসার্থে বিদেশ যাত্রা। মানে এটা যে কি পরিমাণ অপমানজনক যে আমার দেশের মানুষ আমি উন্নত চিকিৎসার্থে বিদেশ যাত্রা। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বোধহয় উনিও ক্যান্সারে আক্রান্ত, উনি বোধহয় সম্ভবত এখন সিঙ্গাপুরে আছেন, দেশের বাইরে। ওনাকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতির কোনো লক্ষণ আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। নিউ ইয়র্কের সাধারণ অধিবেশন প্রায় প্রতিবারেই আমাদের রাষ্ট্রপ্রধানরা যাচ্ছেন এবং সেখানে বিক্ষোভ এবং অনাকাঙ্ক্ষিত নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হলো না। নিউ ইয়র্কে তীব্র উত্তেজনা, কি বলবেন? হ্যাঁ, এটা আমরা আমাদের একটা বাজে সংস্কৃতি উপস্থাপন করছি বিশ্বের সামনে বারবার। গেলবারও ডক্টর ইউনূস যখন গিয়েছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে, এবার ৮০তম অধিবেশন হচ্ছে, এবার পরিস্থিতি আরও খারাপ। মানে এখন শুধু আওয়ামী লীগের লোকজন বিক্ষোভ করছে তা না, প্রতিপক্ষও নেমেছে। তো প্রতিপক্ষ আমার মনে হয় না নামলেও পারত, কারণ ওটা একটা গণতান্ত্রিক দেশ, সেখানে বিক্ষোভের অধিকার আছে একটা সীমা পর্যন্ত। এবং ওইখানে তো প্রতি বছরই এই অধিবেশনটা হচ্ছে। নিউ ইয়র্ক পুলিশ কিন্তু দক্ষ এইসব বিক্ষোভ মোকাবেলায়, তো তারা পরিস্থিতি মোকাবেলা করত। এমনকি প্রধান উপদেষ্টার সঙ্গে একটা নিরাপত্তা দলও ওখানে গেছে। বিমানবন্দর থেকে নিয়ে উনি পৌঁছার আগেই বিক্ষোভ শুরু হয়েছে। আরেকটা কথা আমি বলবো যে আওয়ামী লীগের যারা ওখানে আছেন তাদেরও কিন্তু উপলব্ধি হওয়া উচিত, সারা দেশের আওয়ামী লীগারদের উপলব্ধি হওয়া উচিত, তাদেরও উপলব্ধি হওয়া উচিত যে এইসব করে কোনো ফায়দা আছে কিনা। না, প্রশ্নটা ওই জায়গায় যে এই যে আমরা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছি, এতে দেশের ভাবমূর্তি কতটুকু রক্ষা হচ্ছে বা আমরা কতটুকু ভাবমূর্তি রক্ষা করতে পারছি, নাকি নিজেরা নিজেদেরই ক্রেডিট নিচ্ছি, তাই দেখিয়ে দিলাম? না, এখন এই যে কয়টা দেশের লোকজন পশ্চিমা দেশে এই ধরনের শাখা খুলে, দলের শাখা খুলে এই ধরনের অ্যাক্টিভিটি চালায়, এটা কিন্তু মূল প্রশ্ন। এখন দেশে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ যেহেতু উৎখাত হয়েছে এবং দেশ থেকে অলমোস্ট পালিয়েছে, তো তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকা স্বাভাবিক। আমি এটা সমর্থন করছি না, কিন্তু বলছি যে এটা তাদের মধ্যে থাকা স্বাভাবিক। কিন্তু মূলটা হচ্ছে ওইখানে যে আমরা জাতীয় রাজনীতিটা উপস্থাপন করছি বিদেশে, লন্ডনে, নিউ ইয়র্কে, এবং এইখানে যা আমরা করছি ওইখানে তাই করছি। এতে করে দেশের ভালো ব্র্যান্ডিং হচ্ছে না, দেশের ভাবমূর্তি খারাপ হচ্ছে। আমাদের ব্র্যান্ডিংয়ের যেসব জায়গা ছিল, যেমন ধরেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরা ভালো করছি, আমরা গার্মেন্টস রপ্তানিকারক হিসেবে আমরা শীর্ষের দিকে আছি, মানে প্রথম দিকে আছি। আমাদের রেমিটেন্স যোদ্ধারা ভালো করছে, আমাদের অর্থনীতি শক্তিশালী করছে, এগুলো হচ্ছে আমাদের ব্র্যান্ডিং। কিন্তু এইটা হচ্ছে নেগেটিভ ব্র্যান্ডিং, যে আমরা এই জাতীয় রাজনীতিকে, সংঘাতময় জাতীয় রাজনীতিকে আমরা আন্তর্জাতিক পরিসরে উপস্থাপন করছি এবং এর কোনো অর্থ হয় না। আপনি ব্র্যান্ডিংয়ের কথা বলছিলেন, এটা তো খুবই সত্য যে অনেকগুলো বিষয় বাংলাদেশকে তুলে ধরে, যেটা তার মধ্যে একটা ক্রিকেট। ছাত্র রাজনীতি নিয়ে আমরা নির্বাচন দেখলাম ডাকসু এবং জাকসুর, সেখানে একটা পরিবর্তন ঘটলো। সবার দৃষ্টি এখন চাকসু, কিন্তু ওই যে কোটা নিয়ে যে এত কথাবার্তা শুরু হলো, সেই পোষ্য কোটা নিয়ে আবার চরম একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে রাষ্ট্র নির্বাচন পিছিয়ে গেল প্রায় 20 দিন। আদৌ ওই 20 দিন পরে আদৌ হবে কিনা সেটাও বলা যায় না, তার কারণে এখন কমপ্লিট শাটডাউন চলছে। শিক্ষক কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। ওখানে তো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, ছাত্রদের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি, এসব খুবই দুর্ভাগ্য। মানে এই আলোচনা না এমন যে আপনি কখনো কি চিন্তা করতে পারছিলেন যে আমাদের শৈশবকাল বা আমরা যেভাবে পড়াশোনা করেছি তাতে শিক্ষকের সাথে হাতাহাতি,
ছাত্ররা হাতাহাতি করবে, চিন্তাই করা যায় না। শিক্ষার্থীরা হাতাহাতি করবে, চিন্তাই করা যায় না। এটা কি কখনো চিন্তা করা যায়? কিংবা এই যে টেবিল চাপড়ে কথা বলা, অথবা শিক্ষক সেই জায়গায় দাঁড়াবে, টেবিল চাপড়ে কথা বলা, হ্যাঁ, একজন ভিসির সামনে নির্বাচন চলাকালে, খুবই দুঃখজনক। আমি জানি না যে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না, হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে তাকে আবার হিরো বানানো হচ্ছে কিন্তু, হ্যাঁ। যে খুব খুব ভালো বলেছেন, ভালো করেছেন। আমরা তো অনেকই হিরো বানাই। আমরা ওই নারী নিগ্রহে যিনি মানে উদ্যোক্তা, তাকে আমরা হিরো বানাই। তাকে মানে কি বলে, থানা থেকে উদ্ধার করে নিয়ে আসা তাকে, ইত্যাদি। তো এগুলো খারাপ প্রবণতা। তবে এগুলো আমার মনে হয় না আমাদের সমাজের মূলধারা। এটাও কিন্তু একটা, আমি আশাবাদ ব্যক্ত করতে চাই যে আমাদের সমাজের মূলধারা না, কিন্তু বিচ্ছিন্ন যেসব ধারা আছে এরা কিন্তু ডমিনেট করছে। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। মানে এইসব ঘটনা কিন্তু সমাজে প্রশংসিত হচ্ছে না। এবং আমি বলবো যে যারা এগুলো করছে তারা কিন্তু দ্রুত ফল পাবে। কারণ আগে হতো কি, শুধু প্রিন্ট মিডিয়া ছিল, তো প্রিন্ট মিডিয়াতে আসতো কিছু ঘটনা, আসতো না, তারপরে এখন কিন্তু অনলাইনে, অনলাইন প্রিন্ট মিডিয়ার আগে একদম সেকেন্ডের মধ্যেই সবকিছু চলে যায়, সেকেন্ডের মধ্যে চলে আসে। এবং এখন বিচারটা কিন্তু অনলাইনে হয়ে যাচ্ছে। এবং আগে যেটা 5 বছরে হতো, আমাদের বন্ধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চমৎকার বলেছেন যে আগে যে বিচারটা জনগণের তরফ থেকে 5 বছরে হতো, এটা এখন 5 মাসে হয়ে যাবে যদি এইসব বেয়াদবি চলতে থাকে। ফিলিস্তিন, জি, কতদিন ধরে যে তাদের এই দুর্দশা চলছে একটু হিসাব করে বলা খুব মুশকিল। 1917 থেকে। এখন ধরেন আজকে প্রথম আলো একটি বড় রিপোর্ট করেছে, অনেক ধন্যবাদ প্রথম আলোকে। ফিলিস্তিনকে শক্তিধর পশ্চিমাদের স্বীকৃতি, তবু চলছে জাতিগত নিধন, এবং ফ্রান্স সহ আরো 6টি দেশ স্বীকৃতি জানাবে। এই যে তার ছবিটি, একটি দেশ বিধ্বস্ত জনপদ, ভবিষ্যৎ কি মনে হয় আপনার? এটা একটা অগ্রগতি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রায় সবগুলো দেশ, যা যুক্তরাষ্ট্র বাদে, সবাই কিন্তু স্বীকৃতি দিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে। ফ্রান্স, আজকে খবরটা প্রিন্ট মিডিয়ায় নাই, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইনে চলে আছে। ফ্রান্স সহ আরো 6টি দেশ তারা, যাই হোক, আগে পরে কিন্তু স্বীকৃতি দিয়েছে। এবং ফ্রান্স আশাবাদ ব্যক্ত করেছে যে আরও কিছু দেশ স্বীকৃতি দেবে। স্বীকৃতি দেওয়ার তালিকা কিন্তু বাড়ছে। জাতিসংঘের অধিকাংশ দেশই স্বীকৃতি দিয়েছে, বোধহয় 150-র বেশি দেশ স্বীকৃতি দিয়েছে। তবে যত স্বীকৃতি আসুক, বাধা কিন্তু একটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আসছে না। এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে যদি ভেটো দেওয়া অব্যাহত রাখে, তাহলে এই প্রক্রিয়াটা আগাবে না। আমি যেটা বলছিলাম যে নিরাপত্তা পরিষদের সবগুলো দেশ, বোধহয় 1988-এ আমরা স্বীকৃতি দিয়েছি। তা আমাদের স্বীকৃতি তো সেরকম গুরুত্বপূর্ণ না, কিন্তু ওই সময় 2টা দেশ স্বীকৃতি দিয়েছিল, চীন, রাশিয়া। তারপর তো নিরাপত্তা পরিষদের প্রায় সবগুলো দেশ, আমি যেটা বলছিলাম, যুক্তরাষ্ট্র বাদে। তো যুক্তরাষ্ট্রের স্বীকৃতির জন্য এটা চাপ সৃষ্টি করবে কিনা, এটা হচ্ছে মূল বিষয়। আর স্বীকৃতি দেওয়াটাই যথেষ্ট না। স্বীকৃতির পরে কি করা হচ্ছে, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা, মানে অস্ত্র নিষেধাজ্ঞা, বাণিজ্য নিষেধাজ্ঞা, এগুলো হবে কিনা, এটা কিন্তু বড় ব্যাপার। সেটা কে করবে? এটা কে করবে? এখন যুক্তরাষ্ট্র যদি এই মানে সমর্থন দান অব্যাহত রাখে, সেটা কিন্তু কাজের কথা হবে না। আমরা লক্ষ্য করছি যে গাজায় তো অভিযান চলছেই, এবং এই স্বীকৃতির মধ্যেও কিন্তু প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, মানে হত্যা করা হচ্ছে। মারা যাচ্ছে বলাটা যথেষ্ট, হত্যা করা হচ্ছে। কোথায় না হত্যা করা হচ্ছে, মানে ত্রাণ শিবিরে পর্যন্ত হামলা চালানো হচ্ছে, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এবং সেখানে একটা মানে কি বলবো, দুর্ভিক্ষ চলছে। পানি, খাদ্য, চিকিৎসা সামগ্রী, হাসপাতালগুলো পর্যন্ত ধ্বংস করে দেওয়া হচ্ছে। স্কুল বলে কিছু নাই, অধিকাংশ স্থাপনা ধ্বংস। এবং গাজায়ও কিন্তু জমি দখল চলছে। গাজা না, পশ্চিম তীরে জমি দখল চলছে, নতুন করে অভিবাসন চলছে। তো এই অবস্থায় এই স্বীকৃতি অবশ্য একটা প্রতীকী বিজয় ফিলিস্তিনিদের। আমরা জানি যে ওইসব দেশে ফিলিস্তিনিদের পক্ষে কিন্তু মানুষ রাস্তায় নামছে। পশ্চিমা যে বিবেক, সেটা কিন্তু জাগ্রত। এটা আশা করা যায় এটার একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে আশা করা যায়। আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাই। আমরা তো সংহতি জানাই, আমরা প্রতিনিয়তই জানাচ্ছি। একটা কথা আছে, পরিবার প্রধান যদি অসহায়ত্ব প্রকাশ করেন, তাহলে পরিবারের অবস্থাটা কি দাঁড়ায়? যেমন ধরেন, আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন যে মানুষ ট্যাক্স দেয়, সেবা পায় না। তো এই কথা তো আমার সাধারণ মানুষের, আমি কার কাছে যাব তাহলে? জি,
উনি মানে অর্থনীতির পুরনো শিক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তো অর্থ উপদেষ্টা। তো এই কথাটা কিন্তু রাস্তাঘাটেও লোকজন বলে যে আমি ট্যাক্স দিই। আমি যেমন একজন অটো রিক্সা চালককে একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনার তো লাইসেন্স নাই। উনি আমাকে একটা উপযুক্ত জবাব দিয়েছিলেন। উনি বললেন যে আমার লাইসেন্স নাই, ঠিক আছে, কিন্তু আমার যেসব যন্ত্রপাতি কিনতে হয় আমাদের অটো রিক্সার, তো সেগুলো তো ট্যাক্স দিয়ে আসে। ওইটাই আমার ট্যাক্স। হ্যাঁ, ওই ট্যাক্স তো আমি দিচ্ছি, তাই না? আপনার কাছ থেকে পয়সা নিচ্ছি, ওই ট্যাক্সের টাকা তো আমি দিচ্ছি, আমাকে বেশি পে করতে হচ্ছে। আগে 1 লাখ টাকা একটা অটো রিক্সা পাওয়া যেত, এখন 1.5 লাখ টাকা দিতে হয়, তাই না? তো উনি বললেন যে আমি তো মানে পরোক্ষ করের কথা উনি বলছেন। তো উনি এটাও আমাকে বলতে পারতেন যে আমি আয়কর দিই না, আমি ট্যাক্স রিটার্ন দিই না, কিন্তু আমি তো চাল কিনতে, ডাল কিনতে সব ক্ষেত্রে ট্যাক্স দিই। এই যে সয়াবিন তেলের দাম বাড়ানোর আয়োজন আছে, ওইটাও তো আমার উপর পড়বে। 10 টাকা করে বাড়াতে চাচ্ছে মালিক পক্ষ, সরকার চাচ্ছে 1 টাকা করে। আন্তর্জাতিক বাজারে নাকি দাম বেড়েছে। যাই হোক, তো এগুলো ঠিক করা হবে। এখন এই যে আমরা প্রতিনিয়ত মানে ট্যাক্স দিই এবং নিজের অজান্তেও ট্যাক্স দিই, তো তার বিনিময়ে আমরা কি পাই? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। এই যে আজকে খবর আছে যে জলাবদ্ধতা, রাজধানীতে, জি প্রসঙ্গ একটুখানি গড়িয়ে পড়ে, আপনি শুরু করেছিলেন। তো এই যে ঢাকা শহরের এমনকি অভিজাত এলাকায় জলাবদ্ধতা, তো এইটা থেকে আমরা রেহাই পাচ্ছি না। শেখ হাসিনার 15.5 বছরেও এটা ছিল, এই সরকারের আমলেও পরিস্থিতির কিন্তু উন্নতি হয়নি এবং স্থানীয় সরকার কাজ করছে না। ডেঙ্গু পরিস্থিতির অবনতি কিন্তু মারাত্মক। এই যে এর মধ্যে বোধহয় 12 জন মারা গেল এই বছরের সর্বোচ্চ। এই আলোচনাগুলো কিন্তু নাই, জি এই আলোচনাগুলো নাই। এবং আগে মানুষের মৃত্যু খুব স্বাভাবিক ব্যাপার না? হ্যাঁ, আগে ছিল ঢাকায় কেন্দ্রীভূত ডেঙ্গুটা, এখন কিন্তু বরিশাল বিভাগে ডেঙ্গু পরিস্থিতি যথেষ্ট খারাপ এবং রাজশাহী বিভাগে, চট্টগ্রাম বিভাগে এটা ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এবং ওইসব জায়গায় আমাদের ঢাকায় তো তাও কিছু অ্যাক্টিভিটি আছে মশক নিধনের, ওখানে কিন্তু অ্যাক্টিভিটি বলতে কিছু নাই। এবং স্বাস্থ্য ব্যবস্থার আমরা আলোচনা করছিলাম, স্বাস্থ্য ব্যবস্থার অবনতি, অসচেতনতা আছে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রেও ঘাটতি আছে এবং চিকিৎসা নিতে আমরা দেরিতে আসছি। হাসপাতালে এসে তরুণরা মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে। ব্যাপারটা এরকম দেখি না কি হয়? জি, তো এগুলোও কিন্তু অর্থ উপদেষ্টা যেটা বলেছেন সেটার সঙ্গে সম্পর্কিত, যে আমরা সেবা পাচ্ছি না। এই যে মশক নিধন, এই অধিকার তো, এটা পাওয়ার অধিকার তো মানুষের আছে। তারপর হচ্ছে যে এই চিকিৎসা মানে পাওয়ার অধিকার আছে। হাসপাতালে, সরকারি হাসপাতালে চিকিৎসা পেলে দরিদ্র জনগোষ্ঠীর পকেট থেকে খরচটা কম হয়, অনেক খরচ কম হয়। আমরা যারা সরকারি হাসপাতালে যাতায়াত করি আমরা জানি যে খরচ সেখানে কত কম। কিন্তু মানুষকে কিন্তু বাধ্য হয়ে, আপনি যেটা বলছিলেন যে বিদেশ যায় কয়জন, আর মানুষকে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে এবং সেবা গ্রহণ করতে হচ্ছে, টেস্ট করাতে হচ্ছে, ডাক্তারের ফি বেড়েছে, ওষুধের দামও কিন্তু বাড়ছে ভেতরে ভেতরে। তো এই অবস্থায় আমাদের বলা হয় যে ট্যাক্স জিডিপি অনুপাত আমাদের কম, 7% মতো, এটা অর্থ উপদেষ্টাও বলেছেন। কিন্তু যে পরিমাণ ট্যাক্স আসে সেই পরিমাণ সেবা আমরা পাই কিনা, এই প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্ন ভবিষ্যতে আরও জোরালো হবে। গণ অভ্যুত্থানের পর আমার মনে হয় যে এইসব ব্যাপারে নির্বাচিত সরকারকেও যথেষ্ট জবাবদিহি করতে হবে। এটা নির্বাচনের পরে, জি নির্বাচনের পরে এই সরকারের জবাবদিহিতার সুযোগ তো কম, কারণ তাদের তো জবাবদিহিতার ব্যবস্থা নাই। কিন্তু আগামীতে যদি নির্বাচন হয়, আমরা আশা করি নির্বাচন সময় মতো হবে। এই যে নির্বাচন প্রসঙ্গ তুললেন, এখন তো নানা ধরনের বাহাস হবে, কে কতটা শক্তিশালী, কে কার কতটা কি আছে। এনসিপির একজন নেতা গতকাল বলেছেন 150 সিট, এবং বড় রাজনৈতিকদের যাদের বলি তাদের সম্পর্কেও মন্তব্য করেছেন তাদের কোনো বেল নাই, মানে আমরা যেটা বলি আর বেল নাই। তাহলে কি হচ্ছে রাজনীতির মাঠে, কি হচ্ছে একেবারে ছোট্ট করে? নাসিরউদ্দিন পাটোয়ারি এইসব চমকপ্রদ কথা বলছেন, ওনার কথা বলার অধিকার আছে, বলতে পারেন। কিন্তু এইসব কথা বলে মানে এনসিপির ভাবমূর্তি উনি নষ্ট করছেন কিনা, এই প্রশ্ন কিন্তু বাজারে আছে। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। জলাবদ্ধতার কথা উঠলো, একটুখানি পানি হলেই এই শহরটা ডুবে যায় কেন? এর কি কোনো মা বাবা নেই বা কোনো দায়বদ্ধ কোনো প্রতিষ্ঠান নেই? এভাবেই ডুবতে থাকবে একটুখানি বৃষ্টি হলেই এই শহর? প্রশ্নটা রেখেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।